সবাইকে অভিবাদন। আজকের ভিডিওতে স্পার্ক টেস্ট ব্যবহার করে কিভাবে বিভিন্ন লৌহ ঘটিত ধাতু অর্থাৎ ফেরাস মেটালকে শনাক্ত করা যায় তা নিয়ে আলোচনা করব। উদ্দেশ্য: এই ভিডিওর শেষে তোমরা এই সকল বিষয় জানতে পারবে। 1. টুল রেস্টের ওপর কোনো ধাতু সাপোর্ট করে রাখা। 2. গ্রাইন্ডিং মেশিনের হুইলের ফেসে কোনো ধাতু অর্থাৎ মেটালকে গ্রাইন্ড করা। 3. স্পার্ক টেস্ট প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন লৌহ ঘটিত ধাতু অর্থাৎ ফেরাস মেটালকে চিহ্নিত করা। এসো এটি প্র্যাকটিক্যালি করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে আলোচনা করি। গ্রাইন্ডিং মেশিন একটি। বিভিন্ন ফেরাস মেটালের টুকরা গ্রাইন্ডিংয়ের জন্য ব্যবহার করা হয়, যেমন কাস্ট আয়রন, রড আয়রন, পিগ আয়রন, লো কার্বন স্টিল, মিডিয়াম কার্বন স্টিল, হাই কার্বন স্টিল, স্টেনলেস স্টিল, হাই ম্যাগনেসিয়া স্টিল এবং টাংস্টেন ম্যাগনেট স্টিল। প্রতি একটি করে। প্রথমে ফেরাস মেটাল নিয়ে আলোচনা করি। ফেরাস মেটাল সেই ধাতুগুলিকে বোঝায় যাতে আয়রন থাকে। ফেরাস মেটালগুলি ময়েশ্চার সংস্পর্শতে এলে এতে উচ্চ মাত্রায় কার্বন থাকার কারণে এতে সহজেই মোর্চা অর্থাৎ রাস্ট পড়ে। লৌহ ঘটিত ধাতু তৈরি করতে ক্রোমিয়াম, নিকেল, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, ভ্যানেডিয়ামের মতন অসংখ্য অনন্য মিশ্রণকারী উপাদান ব্যবহার করা যেতে পারে। লৌহ ঘটিত উপকরণগুলি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিং উদ্দেশ্যে ব্যবহার করা হয়, যেমন টুলস, পাইপস, কন্টেনার্স, কাটলারি এবং আকাশচুম্বী ভবনের মতো বড় নির্মাণ। বেশিরভাগ লৌহ ঘটিত ধাতুগুলি চৌম্বকীয় অর্থাৎ ম্যাগনেটিক হওয়া বৈদ্যুতিক অর্থাৎ ইলেকট্রিক্যাল এবং মোটর অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহারের জন্য তাদের আদর্শ করে তোলে। রেফ্রিজারেটরের দরজায় লৌহ ঘটিত ধাতুর ব্যবহারের কারণে এটিতে ম্যাগনেট ব্যবহার করা সম্ভব হয়। লোহা অর্থাৎ আয়রন, কাস্ট আয়রন, রড আয়রন, অ্যালয় স্টিল এবং কার্বন স্টিল হচ্ছে কিছু সাধারণ লৌহ ঘটিত ধাতু। ইহাদের টেনসাইল স্ট্রেংথ এবং দীর্ঘায়ুর কারণে এই ধাতুগুলি অত্যন্ত মূল্যবান। দীর্ঘতম এবং উচ্চতম সেতুগুলি কার্বন স্টিল দিয়ে তৈরি, যা স্ট্রাকচার স্টিল নামে পরিচিত, এবং কনস্ট্রাকশন সেক্টরে ইহার বহুল ব্যবহার হয়ে থাকে। লৌহ ঘটিত ধাতুগুলোর কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে, যার মধ্যে রাস্ট না পড়া এবং ম্যাগনেটিক হওয়া প্রধান। সাধারণ লৌহ ঘটিত ধাতুর বৈশিষ্ট্যগুলির তালিকাতে এইগুলি রয়েছে: টেকসই অর্থাৎ ডিউরেবল, ভালো প্রসার্য শক্তি অর্থাৎ গুড টেনসাইল স্ট্রেংথ, ভালো বৈদ্যুতিক পরিবাহিতা অর্থাৎ গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, লো করোশন রেজিস্ট্যান্স অর্থাৎ মোর্চা ধরার প্রবণতা কম থাকা, রূপালী রঙের অর্থাৎ সিলভার কালার, পুনর্ব্যবহারযোগ্য অর্থাৎ রিসাইকেলেবল। নন অ্যালয় স্টিলকে কার্বন স্টিল রূপে উল্লেখ করা হয়ে থাকে। কার্বনকে অ্যালয় উপাদান হিসাবে ব্যবহার করা হয়। ম্যাঙ্গানিজ, সিলিকন, সালফার এবং ফসফরাস সহ অন্যান্য উপাদানগুলি এই স্টিলে উপস্থিত রয়েছে, তবে তাদের ঘনত্ব অর্থাৎ কনসেন্ট্রেশন এত কম যে উপাদানটির বৈশিষ্ট্যগুলিতে তাদের কোনো প্রভাব নেই। নন অ্যালয় স্টিলগুলি তাদের কার্বনের পরিমাণ ধারণের উপর ভিত্তি করে 3 ভাগে বিভক্ত, যথা নিম্ন, মাঝারি এবং উচ্চ অর্থাৎ লো, মিডিয়াম এবং হাই। প্রতিটি বিভাগের অনন্য বৈশিষ্ট্য এবং প্রক্রিয়াকরণ কৌশল রয়েছে। লো কার্বন স্টিল। লো কার্বন স্টিলে কার্বনের মাত্রা 0.05% থেকে 0.025% পর্যন্ত থাকে এবং ইহাকে মাইল্ড স্টিল বলা হয়। এই স্টিলগুলি প্রায়শই নাট এবং বোল্ট বা
ফোর্জিংয়ের জিনিসগুলির জন্য ব্যবহার হয়, কারণ এইগুলি সাশ্রয়ী এবং নমনীয়। কোনো নির্দিষ্ট স্টিলকে কার্বনাইজিং করে তাদের সারফেসকে শক্ত অর্থাৎ হার্ড করা যেতে পারে। মিডিয়াম কার্বন স্টিল। মিডিয়াম কার্বন স্টিলে 0.25% থেকে 0.6% পর্যন্ত কার্বন থাকে। লো কার্বন স্টিলের তুলনায় যে স্টিলে কার্বনের মাত্রা বেশি হয় সেই স্টিলের স্ট্রেংথ এবং হার্ডনেসও বেশি হয়ে থাকে, কিন্তু এই স্টিল লো কার্বন স্টিলের তুলনায় কম ডাকটাইল অর্থাৎ কম নমনীয়। যেহেতু মিডিয়াম কার্বন স্টিলগুলিতে কার্বন এবং ম্যাঙ্গানিজের মাত্রা বেশি থাকে, তাই সেগুলি টেম্পার এবং কোয়েঞ্চ করা যায়। গিয়ার, অ্যাক্সেল এবং শাফটের মতো মোটর গাড়ির পার্টস তৈরি করতে ঘন ঘন ব্যবহার ছাড়া এই স্টিলগুলির রেলওয়ে অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহারের জন্য উপযুক্ত। হাই কার্বন স্টিল। সবচেয়ে শক্তিশালী নন অ্যালয়েড স্টিল হল হাই কার্বন স্টিল। এতে কার্বনের পরিমাণ 0.6% থেকে 1% থাকে। ইহাদের আকৃতি অর্থাৎ শেপ ভালোভাবে ধরে রাখতে সক্ষম এবং মেকানিক্যাল ওয়্যার প্রতিরোধের প্রয়োজন এমন অ্যাপ্লিকেশনে ইহাদেরকে ব্যবহারের উপযুক্ত করে তোলে। নেতিবাচক দিক হল যে এই স্টিলগুলি কম ওয়েল্ডেবল ও ডাকটাইল এবং লো কার্বন স্টিলের তুলনায় কম প্রভাব প্রতিরোধী অর্থাৎ লেস ইম্প্যাক্ট রেজিস্ট্যান্ট। স্প্রিং, ব্লেড, রেল, ওয়্যার রোপ, ওয়্যার রেজিস্ট্যান্ট প্লেট, টুল এবং অন্যান্য আইটেম হাই কার্বন স্টিল দিয়ে তৈরি করা হয়। স্টেনলেস স্টিল। আয়রন অ্যালয় যা রাস্ট এবং করোশন অর্থাৎ মরিচা এবং ক্ষয় প্রতিরোধ করে তাকে স্টেনলেস স্টিল বলে। এটিতে 11% ক্রোমিয়াম থাকে এবং অন্যান্য পছন্দসই গুণাবলী অর্জনের জন্য অন্যান্য নন মেটাল এবং উপাদানগুলিও অন্তর্ভুক্ত করা হয়। স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম একটি নিষ্ক্রিয় স্তর তৈরি করে যা ধাতুকে রক্ষা করতে পারে এবং অক্সিজেনের উপস্থিতিতে স্বনিরাময় করতে পারে, যা ক্ষয় প্রতিরোধ করে। এসো আমরা এটা প্র্যাকটিক্যালি করি। ধাপ 1, গ্রাইন্ডিং করার জন্য গ্রাইন্ডিং মেশিন রেডি রাখুন। ধাপ 2, টল রেস্টের ওপর ধাতুগুলি সাপোর্ট দিয়ে ধরে রাখুন। ধাপ 3, ধাতু দিয়ে গ্রাইন্ডিং হুইলের ফেসে অল্প চাপ প্রয়োগ করুন। ধাপ 4, গ্রাইন্ডিংয়ের হুইলের ফেসে ধাতু রেখে গ্রাইন্ডিং করুন। ধাপ 5, স্পার্কের দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ এবং রং অর্থাৎ কালার দেখে ধাতু শনাক্ত করো। ধাপ 6, শুধুমাত্র গ্রাইন্ডিং হুইলের ফেস এই ধাতু গ্রাইন্ড করো। বিভিন্ন ধাতু গ্রাইন্ড করে তাদের স্পার্ক চিহ্নিত করো। বিভিন্ন ধাতু লো কার্বন স্টিল, মিডিয়াম কার্বন স্টিল, হাই কার্বন স্টিল, হাই স্পিড স্টিল, স্টেইনলেস স্টিল। এসো স্পার্ক টেস্ট নিয়ে আলোচনা করি। উদ্দেশ্য, এটি তোমাদেরকে এই সকল বিষয়ে সাহায্য করবে। 1, বিভিন্ন ধাতুকে গ্রাইন্ডিং করে তার স্পার্ক চিহ্নিত করা। 2, গ্রাইন্ডিং মেশিন কিভাবে চালনা করতে হয় তার প্রশিক্ষণ। এই টেস্ট প্রক্রিয়াতে সাধারণত একটি স্ক্র্যাপ ধাতুর টুকরো নেওয়া হয় এবং গ্রাইন্ডিং হুইল ফেসে সেটা প্রয়োগ করে। নির্গত স্ফুলিঙ্গ অর্থাৎ স্পার্কগুলি পর্যবেক্ষণ করা হয়। এই স্পার্কগুলির শ্রেণী বিভাগ নির্ধারণের জন্য একটি চার্ট অর্থাৎ তালিকার সাথে বা একটি পরিচিত পরীক্ষায় পাওয়া স্পার্কের নমুনার সাথে তুলনা করা যেতে পারে। স্পার্ক একই বা বিভিন্ন কিনা তা লক্ষ্য করে একের ওপরে থেকে পার্থক্য করা যেতে পারে। স্পার্ক টেস্টিং ব্যবহার করা হয়
কারণ এটি দ্রুত, সহজ এবং সস্তা। এছাড়া পরীক্ষার নমুনাগুলি কোনোভাবেই প্রস্তুত করতে হয় না এবং প্রায় স্ক্র্যাপের টুকরো ব্যবহার করা হয়। স্পার্ক টেস্টিংয়ের প্রধান অসুবিধা হল একটি উপাদানকে নিশ্চিতভাবে শনাক্ত করার অক্ষমতা। নিশ্চিতভাবে শনাক্ত করা প্রয়োজন হলে রাসায়নিক বিশ্লেষণ অর্থাৎ কেমিক্যাল অ্যানালিসিসের ব্যবহার করা আবশ্যক। স্পার্ক তুলনা পদ্ধতিতে টেস্টের জন্য প্রয়োজনীয় উপাদানটির অতি অল্প ক্ষতি হয়। স্পার্ক টেস্টিং প্রায় টুল রুম, মেশিন শপ, হিট ট্রিটমেন্ট শপ এবং ফাউন্ড্রিতে ব্যবহৃত হয়। প্রসেস অর্থাৎ প্রক্রিয়া। একটি বেঞ্চ গ্রাইন্ডার সাধারণত স্পার্ক তৈরি করতে ব্যবহৃত হয়, কিন্তু কখনো কখনো এটি সুবিধাজনক হয় না। তাই একটি বহনযোগ্য অর্থাৎ পোর্টেবল গ্রাইন্ডার ব্যবহার করা হয়। উভয় ক্ষেত্রে গ্রাইন্ডিং হুইলের পর্যাপ্ত সারফেস ভেলোসিটি থাকা দরকার, যা কমপক্ষে 23 মিটার পার সেকেন্ড মানে 4500 সারফেস ফুট প্রতি মিনিট, কিন্তু 38 মিটার পার সেকেন্ড থেকে 58 মিটার পার সেকেন্ড অর্থাৎ 7500 স্কোয়ার ফুট প্রতি মিনিট থেকে 11500 স্কোয়ার ফুট প্রতি মিনিটের মধ্যে হওয়া উচিত। হুইলটি কোর্স এবং হার্ড অর্থাৎ মোটা এবং শক্ত হওয়া উচিত। সেই জন্যে প্রায় অ্যালুমিনিয়াম অক্সাইড বা কার্বোরান্ডাম ব্যবহার করা হয়। পরীক্ষার ক্ষেত্রটি এমন জায়গায় হওয়া উচিত যেখানে পর্যবেক্ষকের চোখে সরাসরি কোনো উজ্জ্বল আলো না পড়ে। তাছাড়া গ্রাইন্ডিং হুইল এবং আশেপাশের জায়গাটিতে অন্ধকার হওয়া দরকার, যাতে স্ফুলিঙ্গগুলি অর্থাৎ স্পার্কস স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। স্পার্ক টেস্টের জন্য স্পার্ক তৈরি করতে পরীক্ষার নমুনা অর্থাৎ টেস্ট স্যাম্পল হালকাভাবে গ্রাইন্ডিং হুইলে স্পর্শ করা হয়। গুরুত্বপূর্ণ স্পার্কের বৈশিষ্ট্য হল রং, আয়তন, দৈর্ঘ্য, লেন্থ এবং স্পার্কের প্রকৃতি। লক্ষ্য রাখবে যে স্পার্কের দৈর্ঘ্য গ্রাইন্ডিং হুইলের ওপর প্রয়োগ করা চাপের ওপর নির্ভর করে। তাই নমুনাগুলির জন্য চাপ ঠিক একই রকম না হলে এটি একটি দুর্বল তুলনামূলক প্রক্রিয়া হতে পারে। এছাড়াও জমা হওয়া মেটাল ডাস্ট অপসারণের জন্য গ্রাইন্ডিং হুইলকে ঘন ঘন পরিষ্কার করতে হবে। এই ভিডিওতে আমরা লৌহ ঘটিত ধাতু অর্থাৎ ফেরাস মেটালের বৈশিষ্ট্য এবং তাদের প্রকার, কিভাবে গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে স্পার্ক টেস্ট করা পরীক্ষা করা যায় তথা গ্রাইন্ডিং দ্বারা বিভিন্ন ধাতুতে স্পার্ক পরীক্ষা করে ধাতুকে শনাক্ত করা এবং গ্রাইন্ডিং মেশিনে গ্রাইন্ডিং প্রক্রিয়া সম্পাদিত করা যায় তা নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওটা দেখিবার জন্য ধন্যবাদ। তোমাদের দিন ভালো হোক।